আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো তোমাদের জন্য নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে গণিত বিষয় নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পরীক্ষা দিয়েছো, এই আগামী 2024 সালে তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাদের জন্য সম্পূর্ণ নতুন সিলেবাসে নতুন আঙ্গিকে বই করা হয়েছে, তোমরা জানো। তো এই বই এখনও যারা এই ডাউনলোড দেওনি, তারা ডাউনলোড দিয়ে অনলাইন থেকে দেখতে পারবা। আমি অনলাইন থেকে ডাউনলোড দিয়ে বইটা বের করেছি, সেখান থেকে তোমাদের ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সমাধান দেব। তো খেয়াল করো, আজকে আমরা এই 2024 শিক্ষাবর্ষের যে গণিত বইটা রয়েছে তার প্রত্যেকটা অভিজ্ঞতা আমরা শেয়ার করব। প্রত্যেকটা অধ্যায়, পূর্বে তোমরা যেমন অধ্যায় বা অনুশীলনী বলতা, এখন কিন্তু প্রত্যেকটা অধ্যায়কে এক একটা অভিজ্ঞতায় ভাগ করেছে। তো সেই হিসাবে আমরা আজকে এই এই গণিতের যে প্রথম যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার শিরোনাম, প্রথম অভিজ্ঞতাটা হলো প্রাত্যহিক জীবনের সেট। তো প্রাত্যহিক জীবনের সেট নিয়ে আমরা এখন আলোচনা শুরু করব। তো তোমরা এই নিয়মিত যদি ভিডিওগুলো দেখো তাহলে সকল অংশই তোমরা পেয়ে যাবে। তো আমি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দেব। তো আজকে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করতেছি। খেয়াল করো, তোমাদের বইয়ের এই এক পৃষ্ঠায় দেখো কি রয়েছে। আমি ওই ছবিটা এখানে আঁকি নাই, জাস্ট ওই নমুনাটা আমি এখানে এই তুলে ধরেছি। তোমাদের বইয়ের মধ্যে মৌমাছির এখানে ছবি দেওয়া আছে, আর এখানে পিঁপড়ার ছবি দেওয়া আছে। ঠিক আছে, আমি শুধু লিখে দিছি এটা মৌমাছি আর এটা পিঁপড়া। তো এই বইয়ে দেখো এরকম একটা দুইটা বৃত্ত পরস্পর ছেদ করছে, এরকম দুইটা বৃত্ত দেওয়া আছে। দেখো এই দুইটা বৃত্তের এই প্রথম যে এই পাশের বৃত্তটা, এই বামের বৃত্তটা, এই বৃত্তটা আমরা ধরে নিব লেখা আছে মৌমাছি, এবং এই পাশে যে ডাইনের যে বৃত্তটা, ডান দিকের বৃত্তটাকে ধরা হয়েছে পিঁপড়া। তো খেয়াল করো, এই মৌমাছি এবং পিঁপড়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করছে। আমরা কিন্তু এখন সেটের যে ধারণা সেই সম্পর্কে আমরা এই প্রথম পৃষ্ঠা থেকে শুরু করতেছি, যা আছে আমরা ধারাবাহিকভাবে বলবো। তো এখানে আমরা কি দেখতে পারছি, তোমরা দেখো এখানে লেখা আছে মৌমাছির যে বৈশিষ্ট্য। মৌমাছি বলতে এই বৃত্তটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই বৃত্তটা, আর পিঁপড়া বলতে এই বৃত্ত। তো আমরা এই যে বামের যে বৃত্তটা, এই বৃত্তটাতে আমরা দেখতে পাচ্ছি কি, মৌমাছি উঠতে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে। এটা হলো মৌমাছির বৈশিষ্ট্য। এরপরে দেখো এদিকে পিঁপড়ার বৈশিষ্ট্যের মধ্যে লেখা আছে কি, পিঁপড়া হেঁটে চলাফেরা করে, শিকারী প্রাণী, গর্তে বাসা বাঁধে। দেখো এরপর দেখো এই যে মাঝখানে আবার আর কিছু বৈশিষ্ট্য আছে। তো মাঝখানের যে অংশটা, এই মাঝখানের বৈশিষ্ট্যটা কিন্তু মৌমাছিরও বৈশিষ্ট্য, আবার পিঁপড়ারও বৈশিষ্ট্য। এটা কিন্তু কমন, খেয়াল করো। এটা কিন্তু এই যে বৃত্ত, দুই বৃত্ত যে জায়গায় ক্রস করেছে, মাঝখানের অংশে কি এই বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যটা যে একটা বৈশিষ্ট্য কি, যে 6টি পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু মৌমাছি এবং পিঁপড়া দুইটা প্রাণীরই এই বৈশিষ্ট্যটা রয়েছে। কমন অংশটুকু এখানে উল্লেখ করা হয়েছে। তো এখান থেকে আমরা কিন্তু সেটের একটা ধারণা পাবো। তো খেয়াল করো, আমরা সেট সম্পর্কে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতে কিন্তু ধারণা পেয়েছো সেটে। তো ওই ধারণা, ওই অভিজ্ঞতার আলোকেই আমরা সামনের দিকে অগ্রসর হব। আসলে পূর্বের যে জ্ঞান আছে ওই জ্ঞানকে অনুসরণ করে পরবর্তী ধাপে আমরা যাব। তাহলে তোমরা তো জানো যে সেটের ক্ষেত্রে সেট কীভাবে লিখতে হয়, এই নিয়মটাও তোমরা মোটামুটি জানো। তারপরেও আমি বলতেছি, দেখো খেয়াল করো, আমরা যদি এই মৌমাছিটাকে এ সেট ধরি, আর পিঁপড়াটাকে যদি আমরা বি সেট ধরি, খেয়াল করো, তাহলে এ সেট বলতে আমরা জানি মৌমাছি। তাহলে এ সেট বলতে মৌমাছির যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য এখানে কিন্তু দেখো
কমন বৈশিষ্ট্য 3টা, আর স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে কয়টা? 3টা, এই মৌমাছির বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলা কিন্তু পিঁপড়ার নাই, এই পাশে যে 3টা রয়েছে, তাই কি না? তাহলে এই 3টা তো আছে আছে, আবার এই যে কমন 3টাও কিন্তু এই পিঁপড়ারই বৈশিষ্ট্য, মৌমাছির বৈশিষ্ট্য। তাহলে আমরা এই বৈশিষ্ট্য এখানে দেখতেছি 1টা 2টা 3টা, আবার এখানে 1 2 3, তাহলে এই 3 3 কি 6টা বৈশিষ্ট্য তাহলে মৌমাছির। তাহলে 6টা বৈশিষ্ট্য যদি মৌমাছির হয়, প্রত্যেকটা বৈশিষ্ট্যগুলাকে আমরা এক একটা উপাদান মনে করব। তোমরা সেট লেখার সময় লিখছিলে এইভাবে যে কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। সেটকে আমরা যখন প্রকাশ করব তখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সীমাবদ্ধ করব, এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর ভিতরের যে উপাদানগুলো থাকবে সেগুলো হলো উপাদান বা এলিমেন্ট বলা হয় আর কি। তো এখানে উপাদান হিসেবে আমরা ধরে নিচ্ছি কি উড়তে পারে একটা বৈশিষ্ট্য, হ্যাঁ, তারপরে মধু আহরণ করে একটা বৈশিষ্ট্য, তাহলে তোমরা লিখবা যে উঠতে পারে একটা বৈশিষ্ট্য, এরপরে মধু আহরণ করে একটা বৈশিষ্ট্য, খোলা স্থানে বাসা বাঁধে একটা বৈশিষ্ট্য, তারপরে 6টি পা আছে বৈশিষ্ট্য, দলে বাসা বাঁধে একটা বৈশিষ্ট্য, তোমরা এটা লিখে নিবা। তারপরে 1 2 3 4 5 এই যে 6টা বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো যখন লিখলাম, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য এক একটা উপাদান আমরা ধরে নিব। এটা কি এই এ সেটের এই 6টা উপাদান আমরা এখানে পাইলাম, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে খেয়াল করো বি বি যদি আমরা সেট কল্পনা করি, তাহলে বি অর্থাৎ এই পিঁপড়ার যে বৈশিষ্ট্য, পিঁপড়াকে আমরা কিন্তু বি সেট ধরে নিছি। তাহলে পিঁপড়ার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে আমরা লিখতে গেলে অনেক সময় লাগবে, এই কারণে আমরা এই সংক্ষেপে আমরা লিখে নিব। ধরো এই যে প্রথম বৈশিষ্ট্যটা হলো কি হেঁটে চলাফেরা করে, শিকারী এবং গর্তে বসবাস করে, এই তিনটার মনে করো আমরা লিখলাম, কমা দিয়ে 3টা লিখলাম। এরপর কমন বৈশিষ্ট্য 6টি পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত, এই 3টা বৈশিষ্ট্য লিখলাম। এই যে 1টা 2টা 3টা, 1 2 3 4 5 6, তাহলে পিঁপড়ার বৈশিষ্ট্যও কিন্তু 6টা, মৌমাছির বৈশিষ্ট্যও কিন্তু 6টা। এর মধ্যে 3টা বৈশিষ্ট্য কিন্তু কমন, 2 প্রাণীতেই রয়েছে, ঠিক আছে? এখন বিষয়টা খেয়াল করো, এই যে কমনের বিষয়টা এখানে 2টার মধ্যেই যেহেতু আছে, তোমরা জানো যে এই কমনের ক্ষেত্রে আমরা কিন্তু সেটাকে আমরা এইটের যে করছিলাম, এইটাকে কিন্তু আমরা এ এবং এই বি সেটের মধ্যে যে উপাদানগুলা কি সাধারণ উপাদান, সেই সাধারণ উপাদানগুলোকে আমরা কমন সেট বলছিলাম। তাহলে এখানে দেখো এই মৌমাছি এবং পিঁপড়ার মধ্যে কমন যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলা এই ইন্টারসেকশন বা ক্যাপ বা সেট বলে আমরা অভিহিত করছিলাম। তো এখন এই তোমাদের কিন্তু এই যে সেট পূরক সেট, সার্বিক সেট সবগুলো কিন্তু পর্যায়ক্রমে আসবে আলোচনা, পূর্ণাঙ্গ আলোচনা পরবর্তী পৃষ্ঠাগুলো তো রয়েছে, এখন অত বর্ণনা দিচ্ছি না। এখানে যা বুঝাইছে সেটাই আপাতত দেখাইতেছি। তো খেয়াল করো, তো এখানে কমন যে বিষয়, তার কমন কয়টা? এখানে 3টা কিন্তু। তাহলে তখন কিন্তু এই যে 3টা শুধু আসবে, 1 2 3, কোন 3টা বলো তো? এই মাঝখানের, অর্থাৎ 2টা প্রাণীতেই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই যে 6টি পা আছে, দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে এই 3টা বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে লিখলাম। এই কমন হওয়ার কারণে এই ইন্টারসেকশন বা সেট এটাকে বলে বাংলায়। তো সেক্ষেত্রে আমরা এখানে এই অংশগুলা লিখব। তো এইভাবে আমরা এখান থেকে একটা কিন্তু মোটামুটি ধারণা পাইলাম যে যে সেটটা, সেটের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা এখানে লিখছি, বি সেটের বৈশিষ্ট্য, এবং দুইটা প্রাণীর মধ্যেই যে বৈশিষ্ট্য আছে কমন বৈশিষ্ট্য, তাও কিন্তু এখানে আমরা লিখেছি। এর পরবর্তীতে তোমরা আরেকটা চিত্র আছে, দেখো এইরকম চতুর্ভুজের ভিতরে 3টা বৃত্ত পরস্পর ছেদ করা আছে এরকম। এইখানে খেয়াল করে দেখো লেখা আছে কি দলগত ক্রীড়া, এই বৃত্তটা হলো দলগত ক্রীড়া, এই বৃত্তটা হলো একক ক্রীড়া, এবং এই যে এই বৃত্তটা এটা হলো কি সাংস্কৃতিক ক্রীড়া। আচ্ছা, এখন আমরা এই চিত্রটা থেকেই আমরা দেখব যে কিভাবে সেটের ধারণা আমরা পাই। খেয়াল করো, এখন এখানে যদি
বলা হয় যে এই যারা দলগতভাবে এই ক্রীড়া মানে খেলাধুলা করতে চায় তাদেরকে তোমাদের ক্লাসে তাদেরকে একটা গ্রুপ করা হলো, এবং একক খেলা যারা খেলতে চায় তাদেরকে একটা গ্রুপ করা হলো। এরপরে সাংস্কৃতিক ক্রীড়া যারা যারা খেলবে তাদেরকে আবার আরেকটা গ্রুপ করা হলো। এখন এখানে শর্ত থাকে যে যে কেউ একাধিক খেলায়ও অংশগ্রহণ করতে পারবে, কিন্তু সর্বোচ্চ 3টা খেলার বেশি তারা অংশগ্রহণ করতে পারবে না। তো সেক্ষেত্রে তাহলে খেলা তো 3টাই, তাই কি না? 3 দলের মধ্যে খেলতে পারবে। তো সেক্ষেত্রে আমরা এখন এখানে যদি আমরা এখানে এই সংখ্যা দ্বারা নির্ধারিত করি যে যারা এই এই এক দলীয় ক্রীড়া, এটাকে যদি আমরা আবার এ দ্বারা চিহ্নিত করি, একক ক্রীড়াকে যদি বি দ্বারা চিহ্নিত করি, এবং সাংস্কৃতিক ক্রিয়াকে যদি আমরা সি দ্বারা চিহ্নিত করি, সেক্ষেত্রে দেখো আমরা যদি এগুলোকে মার্কিং করি, ধরো এই 1 নম্বর 1 যে দিলাম আমি, এই অংশটার মধ্যে শুধুমাত্র কিন্তু দলগত ক্রীড়ার, ঠিক আছে, এ কিন্তু অন্য কোনো ক্রীড়ার সাথে সম্পৃক্ত নাই। আবার এখানে যদি আমি 2 দেই, দেখো 2 দেওয়ার কারণে 2 কিন্তু তোমার বৃত্ত 1-এর মধ্যেও আছে, মানে বৃত্ত এ বৃত্তের মধ্যেও আছে, আবার এই 2 মার্কিংটা বি বৃত্তের মধ্যেও কিন্তু পড়ছে। দেখো বৃত্ত কিন্তু এই দিক দিয়ে রাউন্ড হয়ে আসছে, তাহলে এই 2টা এ বৃত্তেও আছে, বি বৃত্তেও আছে। আর এখানে যদি আমি 3 দেই, 3 কিন্তু শুধু বি এর মধ্যেই আছে, তাই কি না? এই 3 এই জায়গায় যারা থাকবে তারা কিন্তু অন্য কোনো খেলা পছন্দ করে না, শুধু মনে করো একক ক্রীড়াতেই অংশগ্রহণ করছে। তাহলে এভাবে প্রত্যেকটা অংশকেই যদি মার্কিং করি, দেখো নম্বর দিয়ে দেই, 1 2 3 দিলাম, তো এটা ধরি আমি 4 দিলাম। এটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারো, এই ঘরগুলো পূরণ করতে পারো তোমার ইচ্ছা মতো। তো এরপরে এটাকে 5, এটাকে দিলাম 6, এই অংশটা দিলাম আমি 7। খেয়াল করো, তাহলে এই যে প্রত্যেকটা অংশকেই আমরা কিন্তু এখানে মার্ক দিয়ে দিলাম, নম্বর দিয়ে দিলাম। তো এখন দেওয়ার পরে এখন খেয়াল করে দেখো, তাহলে এ দল বলতে এ যে চিত্রটা, এ বৃত্ত, এ বৃত্তের মধ্যে কারা কারা আছে খেয়াল করে দেখো। এক নম্বর যে দলটা পড়বে, 1 নম্বরের যতজনই আছে তারা কিন্তু আমরা এখান থেকে দেখলেই কিন্তু স্পষ্ট বুঝতে পারবো যে 1 নম্বরে থাকার অর্থই যে শুধুমাত্র সে একটি খেলা খেলবে। আর 2 নম্বরে এখানে আছে মানে কি, তারা 2টা খেলা পছন্দ করতেছে, হয় দলগত খেলাও খেলবে, আবার একক ক্রিয়া 2টাই খেলবে, কিন্তু 2 দলের মধ্যেই আছে, এটাই বোঝা যেতেছে। এরপরে খেয়াল করো, আচ্ছা এইভাবেই আসতেছে। তো আমরা যদি এ চিন্তা করি, এ সেটটা খেয়াল করো, এ যদি ওই একটু আগে আমরা যে সেটটা করছিলাম, ওখানেও যে বৃত্ত দিয়ে দেখাইছিলাম এই মৌমাছি এবং পিঁপড়ের ওখানে যে ঘটনাটা ঘটছে, এখানে কিন্তু ওই রকমই ঘটনা। খেয়াল করো, তাহলে এখন এ বৃত্ত অর্থাৎ দলগত ক্রীড়ায় কোন অংশটুকু আছে খেয়াল করো। দলগত ক্রীড়া বলতে এই বৃত্তটা, এই যে এই দিক দিয়ে গেছে, তাহলে 1 2 5 এবং 4 রয়েছে এই এ বৃত্তে কি রয়েছে, 1 রয়েছে, 2 রয়েছে, 4 5, তাই তো? আর তো নাই, এই তো এই 4টে উপাদান রয়েছে দেখো এই এ বৃত্তের মধ্যে। আর বি বৃত্ত যদি কল্পনা করো, খেয়াল করো তো, বি বৃত্তটা হলো এই যে বৃত্ত এই দিক দিয়ে গিয়ে এই দিক গিয়েছে, তাহলে 2 এর মধ্যে কি কি আছে, বি বৃত্তের মধ্যে রয়েছে 2 3 5 এবং 6। বি বৃত্তে রয়েছে 2 3 5 এবং 6, ঠিক আছে? এরপরে দেখো সি বৃত্তে এভাবে যদি আমরা করি, সি বৃত্তে কি কি আছে, সি বৃত্তে রয়েছে 4 5 6 7, 4 5 6 7, ঠিক আছে? এই যে আমরা কিন্তু চিহ্নিত করলাম যে এর যে সেট 1 2 3 4 5, বি এর লিখলাম, সি এর লিখলাম। আচ্ছা লিখলাম, এখন এখান থেকে খেয়াল করে দেখো, এখানে আমরা দেখলেই কিন্তু বুঝতে পারি যে
কে কোন দলের মধ্যে আছে এক নজরে কিন্তু আমাদের একটা ধারণা এসে যায় এই চিত্র দেখলেই। ঠিক আছে, তাহলে আমরা যদি এ ক্যাপ বি, ওই যে তখন বলছিলাম যে সেট সেট বা ইন্টারসেকশন, যেটা দুইটা সেটের দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে আমরা বলি সেট সেট, বা এটাকে ক্যাপও বলে। তো দেখো এ এবং বি, এ এই যে এ এবং বি এর মধ্যে দেখো কমন কি রয়েছে, এ এবং বি এর মধ্যে কিন্তু দেখো খেয়াল করে 2 রয়েছে এবং 5 রয়েছে, এটা কিন্তু কমন 2 এবং 5। তুমি যদি এখানেও কল্পনা করো এ এবং বি সেটটা যদি দেখো, এ সেট এবং বি সেটের মধ্যে দেখো এই জায়গায় রয়েছে 5, এই জায়গায় রয়েছে 5 এবং এখানেও 2, এখানেও 2, তাহলে এখানে আমরা তাহলে লিখতে পারি যে 2 এবং 5। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যদি বি ক্যাপ সি করি তাহলে সেক্ষেত্রে কি হয়, এখানে চিত্রের দিকে তাকাও, বি ক্যাপ সি, বি এবং সি এর কমন, তাহলে বি, তাহলে এই যে এই অংশটা বি এর মধ্যে আছে, আবার এই অংশটার মধ্যেও দেখো এই এই যে এই 5 এবং 6 রয়েছে, দেখো বি এবং সি এর মধ্যে 5 এবং 6 রয়েছে। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি, এখানে দেখলেও কিন্তু ওইখানে যে কথা এখানে কিন্তু একই কথা। খেয়াল করো বি এবং সি এর মধ্যে দেখো এই যে এখানেও 5, এখানে 5 এবং কি রয়েছে 6, দেখো এখানেও 6, এখানেও 6, তাহলে এই যে 5 এবং 6। এবার যদি করি এ ক্যাপ সি, এ সেট এবং সি সেটের মধ্যে যদি আমরা সাধারণ উপাদান চিন্তা করি তাহলে এই যে এই অংশটুকু গেল, এই যে এদিক দিয়ে গেল, আবার এটা এসে এদিক দিয়ে গেল, তাহলে এই দুটা দেখো সাধারণ উপাদান, কমন উপাদান। তাহলে 4 এবং 5 এ এবং সি, অর্থাৎ এই যে এই দুটা সেটের মধ্যে চিন্তা করো কি কি রয়েছে, দেখো 4 এবং 5 রয়েছে, এই যে 4 4, এই যে 5, এই যে 5। ঠিক আছে, তাহলে এই যে কমন আমরা পেয়ে গেলাম 4 5 4 5, তাহলে এখানে কিন্তু 4, এই যে 5, আমরা কিন্তু কমন কি কি রয়েছে আমরা এটা কিন্তু এই চিত্রটা দেখলেই আমরা কিন্তু বলতে পারতেছি। তাই এখান থেকে কিন্তু একটা ধারণা পাওয়া যায় যে কারা কোন খেলাটা পছন্দ করতেছে, কারা কোন কোন খেলা খেলতেছে। আবার এখন আবার দেখো খেয়াল করো, এখন এখানে অনেকেই রয়েছে যারা কি 3টা খেলাই পছন্দ করে, তারা তারা কোন জায়গায় রয়েছে খেয়াল করো বিষয়টা। 3টা বৃত্তই যে জায়গায় ক্রস করেছে, কমন যে জায়গাটা খেয়াল করো বিষয়টা, দেখো এই যে 5 5 দেখো এই যে এ বৃত্তের মধ্যেও রয়েছে, এই বি বৃত্তেও রয়েছে, সি বৃত্তেও রয়েছে, দেখো 5 5 দেখো সকল জায়গায় রয়েছে। আমরা যদি এখানেও দেখি খেয়াল করো এই যে 5 5 5, আর কোথায় এই যে 3টাতেই কিন্তু 5 রয়েছে, 3টাতেই। তাহলে আমরা এ ক্যাপ বি ক্যাপ সি, ওই যে 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা সেট সেট বলি। তাহলে এই যে ততোধিক 2 এর অধিক রয়েছে কিন্তু, তাহলে এখানে আমরা কি পাবো 5 পাবো, দেখো সকল জায়গায় কিন্তু 5 রয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু এই কাজগুলা করতে পারি। আচ্ছা এতক্ষণ যে আমরা এই যে এ সেট বি সেট দেখলাম, তো এই সেটগুলা আসলে কি কাজে লাগে, কোথায় কাজে লাগে, হয়তো মনের মধ্যে এরকম একটা প্রশ্ন আসছে। আচ্ছা তোমরা একটু খেয়াল করে দেখো যে তোমাদের যখন তোমরা 8ম শ্রেণীতে উঠেছিলা তখন তোমাদের কিন্তু কিছু বই তোমাদের দেওয়া হয়েছিল, তাই কি না? তাহলে ওই বই যে দেওয়া হয়েছিল ওই সবগুলা বইকে তুমি ধরে নাও, ওটাও কিন্তু একটা সেট। তোমরা এবার পৃষ্ঠা নম্বর 2-এ চলে যাও, পৃষ্ঠা নম্বর 2-এ দেখো লেখা রয়েছে এখানে এরকম 1 2 3টা এরকম বক্স দেওয়া আছে। এই বক্সের মধ্যে দেখো তুমি যে 8ম শ্রেণীর যে বইগুলা পাইছিলা সে বইগুলার একটা সেট, এই সেটটাকে লিখতে বলছে। তাহলে যদি তুমি বইয়ের সেট লিখতে যাও, ওখানে যেমন এ সেট বি সেট লিখছিলা, তাই এ সেট এ বলতে আমরা এখন এই 8ম শ্রেণীর বইটাই ধরো একটা সেট। এই সেটটাকে আমরা যদি লিখতে যাই তাহলে আমাদের অবশ্যই কি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই কাজগুলো কিন্তু তোমরা
নিজেরাই পারবা। আমি জাস্ট একটু ধারণা দিয়ে দিচ্ছি। তাহলে এখন এই কি বই তুমি পাইছো, মনে করো বাংলা, তারপর লিখলা ইংরাজি, এরপর গণিত, ইসলাম শিক্ষা, তারপরে বা ইসলাম শিক্ষা বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে 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 ধর্মের বই পাইছো সেটা লিখলা। তারপরে এভাবে তোমরা কি ডট ডট যত বই তোমরা পাইছো সেই সবগুলা বই এখানে লিখলাম, লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিলা, আর প্রত্যেকটা বই লেখার পর পর একটা করে কমা দিলা। তাহলে কি এই অংশের কাজ শেষ। এরপরে দ্বিতীয় আরেকটা বক্স আছে, দেখো এই বক্সটাও তোমাদেরকে পূরণ করতে হবে। তো আমি পূরণ কিভাবে করতে হবে বলে দিচ্ছি, তোমরা পূরণ করে নিবা। তো এখানে কি বলছে যে রং পেন্সিলের সেট। তোমরা তো আঁকাআঁকি করো, সর্বশেষ তুমি যে রং পেন্সিলটা পেয়ে তোমার কাছে ছিল, একটু চিন্তা করো তো ওখানে কি কালার ছিল। তো এখানে তোমার লাল, বেগুনি, নীল, এভাবে তুমি যতগুলা আছে লিখে দিলা। এখানে কিন্তু দুই একটা কালার কম বেশি হলেও হতে পারে, অসুবিধা নাই। তোমার কাছে যতটা ছিল ততটার সেটই লিখবা, ঠিক আছে। তোমার কাছে যদি 10টা থাকে তো 10টা লিখবা, 10টা উপাদান। আমার কাছে ধরো 5টা আছে, আমি 5টা উপাদান লিখলাম, তাতেও কোনো সমস্যা নাই। অর্থাৎ রং পেন্সিলের যে সেট তোমার কাছে যে ছিল সেই সেটটা তুমি এখানে লিখবা, লিখে ক্লোজ করে দিবা, ঠিক আছে। তো এক একজনের এক এক রকম উত্তর হতে পারে, তো কোনো সমস্যা নাই, সবারটাই গ্রহণযোগ্য। ওকে, এরপরে দেখো তোমাদের নিচে আরেকটা বক্স রয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে এই বক্সটার মধ্যে এখানে কিন্তু ছবি দেওয়া আছে, এখানে কিছু পিকচার দেওয়া আছে, ক্রিকেট খেলার কিছু সরঞ্জামের এখানে ছবি দেওয়া আছে। বলা হয়েছে যে এই ছবিগুলা দেখে দেখে তুমি এখানে লিখবা, হ্যাঁ, কি আছে সেগুলার একটা সেট। এই ক্রিকেট খেলার সরঞ্জাম সবগুলা মিলায় কিন্তু একটা সেট, ঠিক আছে। তো এখানে দেখো ক্রিকেট খেলার সামগ্রীর মধ্যে কি ব্যাট আছে, বল আছে, তারপর হাতের পরার জন্য গ্লোভস আছে, তারপরে আর কি স্টাম্প আছে, ইত্যাদি ইত্যাদি। এখানে ছবিগুলো দেখে দেখে যা আছে লিখে দিলা, এই হলো কাজ। এই যে এইভাবে ছবিগুলো দেখে দেখে লিখে দিলা, শেষ। তাই আমরা এই যে এই বিষয়গুলো আমরা কিন্তু নিজেরাই করতে পারবো ইনশাল্লাহ। তোমাদের ক্লাসে কতজন শিক্ষার্থী আছে, এই ততজন শিক্ষার্থী যে আছে তাদেরকে নিয়েও কিন্তু একটা সেট হতে পারে। তারপর কি তোমাদের এই যে জাতীয় পতাকার রঙের সেট হতে পারে। তারপরে তোমাদের পড়ার টেবিলে যে সমস্ত বস্তু রয়েছে, টেবিলে যা রয়েছে তার একটা কিন্তু সেট হতে পারে। তা এই যে এগুলো হচ্ছে কি বাস্তব চিত্র, ঠিক আছে, বাস্তব বস্তু। তাহলে এই বাস্তব বস্তুর আমরা কিন্তু সেট বর্ণনা করলাম। এখন অবাস্তব যে বস্তু অর্থাৎ বিমূর্ত যে বস্তুগুলা তারও কিন্তু সেট হতে পারে। কেমন বিমূর্ত বস্তু? যেমন তোমাদের বিদ্যালয়ের ফুটবল খেলার যে টিম রয়েছে, টিমের যে যত সদস্য রয়েছে এই খেলোয়াড়গুলার যে এই নামগুলা কিন্তু আমরা ধরবো এটা বিমূর্ত। এখানে আমরা কি দেখলাম যে এই যে খেলোয়াড়ের যে আমরা সেটের কথা বললাম, এই খেলোয়াড় তো এগুলো তো নাম বুঝাইতেছে, ঠিক আছে। এগুলো তো নাম তো আর দেখা যাচ্ছে না, এগুলাকে বিমূর্ত মানে যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা হলো কি বিমূর্ত, কল্পনায় যেটা, ঠিক আছে। তো আমরা কিছু সংখ্যার সেটও কিন্তু লিখতে পারি, যেমন তোমার পূর্ণ সংখ্যার সেট, মৌলিক সংখ্যার সেট। তো এই ধরনের আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেট কিন্তু আমরা লিখতে পারি। এই যে এতক্ষণ আমরা সেট নিয়ে আলোচনা করলাম, এই সেট তত্ত্বের জনক হলো তোমার জর্জ ক্যান্টর। তোমাদের তৃতীয় পৃষ্ঠায় বইয়ের মধ্যে খেয়াল করো, যাদের কাছে বই আছে নতুবা অনলাইনের বই থেকে তোমরা দেখতে পারো, তৃতীয় পৃষ্ঠায় লেখা আছে, বিস্তারিত বর্ণনা আছে, আমি সংক্ষেপে তোমাদের বলতেছি। এখানে এই সেটের জনক অর্থাৎ এই সেট তত্ত্বের জনক হচ্ছে জর্জ ক্যান্টর। তার বন্ধু হলো রিচার্ড ডেডকিন্ড। এই চিঠি আদান প্রদানের মাধ্যমে তারা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। সেই সিদ্ধান্তটা হলো, ওনারা বলছে দুজনে যে সিদ্ধান্ত নিয়েছে তার বন্ধুর সাথে, সেটা হলো সেট হলো অসীম বা সসীম বস্তুর একটি সংগ্রহ। তাহলে সেট হলো কি অসীম বা সসীম বস্তুর সংগ্রহ। এখানে খেয়াল করো, অসীম এবং সসীম, এখানে একটা বোঝার বিষয় আছে, আমি বলতেছি। তাহলে সংগ্রহ যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে।
তাহলে অসীম বলতে যেটা আনলিমিটেড, যার শেষ নেই, সেটাকে অসীম বলতেছে। আর সসীম বলতে লিমিটেড, মানে নির্ধারিত। ঠিক আছে, তাহলে এই যে অসীম, অসীম সেট অর্থাৎ যেটার কি সীমা নেই, যেমন তোমাদের আমি যদি বলি যে মৌলিক সংখ্যার সেট, তাহলে মৌলিক সংখ্যা বলতে এটার কিন্তু শেষ নেই, মানে 2 থেকে শুরু করে 3, 5, 7 এভাবে কিন্তু চলতেই থাকে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার সেটটা কিন্তু আনলিমিটেড। আর যদি সসীম হয়, নির্ধারিত যদি সেট উল্লেখ করে দেওয়া থাকে, সেক্ষেত্রে কি সসীম, সসীম সীমিত সেট। তোমার ক্লাস 8ম শ্রেণীর যে বই দেওয়া হয়েছে, এই বই কিন্তু নির্ধারিত, 8টা বা 10টা যে কটাই বই বা 12টা বই দিছে এই আগে তোমাদের পূর্বের ক্লাসের, এটা কিন্তু নির্ধারিত, একদম সীমিত, এটা হলো সসীম সেট। ঠিক আছে, তাহলে এই যে অসীম এবং সসীম জিনিসটা আমরা কিন্তু ক্লিয়ার হইলাম। তো এই তাহলে সেট হলো অসীম এবং সসীম একটি সসীম বস্তুর সংগ্রহ, সংগ্রহ যা যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে বা লালন করে বা মেনে চলে। কেমন, আমরা যদি বলি মৌলিক সংখ্যা সেট, খেয়াল করো বিষয়টা, অসীম হতে পারে বা সসীম হতে পারে। আচ্ছা, আমরা ধরে নিলাম অসীম একটা মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যার সেট যদি আমি এ কল্পনা করি, দেখো মৌলিক সংখ্যা এর একটা কিন্তু দেখো এই বৈশিষ্ট্য ধারণ করা এই বিষয়টা, এবং বৈশিষ্ট্য ধারণ করে, এবং প্রতিটি বস্তুর একটা স্বাতন্ত্রতা রয়েছে। এই স্বাতন্ত্রতা এবং এই বৈশিষ্ট্য যে ধারণ করে সেটা আমি একটু বলতেছি। তা আমি যদি বলি মৌলিক সংখ্যার সেট, তাহলে মৌলিক সংখ্যার যদি আমরা সেট লিখতে যাই, তাহলে যে উপাদানগুলো থাকবে বা যে বস্তুগুলো এখানে রাখবো, আমরা এখানে বস্তু বলতে এখানে উপাদানগুলোকে বোঝাবো। তাহলে মৌলিক সংখ্যার যে সেট আমরা লিখব, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করবে বা লালন করবে। কি বৈশিষ্ট্য? মৌলিক সংখ্যার যে সংখ্যাটা আমরা জানি যে কোনো সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো যদি উৎপাদক না থাকে, তাহলে তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন 2, 3, 5, তাহলে 2, 3, 5 ... এইভাবে গণনা করে কিন্তু আমরা শেষ করতে পারবো না, যত সংখ্যা আছে আমরা লিখতে পারি কিন্তু। তাহলে এই মানে এই বৈশিষ্ট্যর মধ্যে কোন বৈশিষ্ট্য? যে সংখ্যাগুলার এক এবং ওই সংখ্যা, অর্থাৎ যেমন কি 2কে 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3কে 1 এবং 3 দিয়ে ভাগ করা যায়। 5কে 1 এবং 5 দিয়ে ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা যায় না। তাহলে এই ধরনের বৈশিষ্ট্য ধারণ করে বা লালন করে যে সংখ্যাগুলা, সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখব। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলা কি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করবে, তাহলে এই অসীম বা সসীম বস্তুর সংগ্রহ একটা সংগ্রহ যা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য কিন্তু ধারণ করে, এই যে একটা বৈশিষ্ট্য ধারণ করছে, এবং প্রতিটা বস্তুর স্বাতন্ত্রতা বজায় থাকে। তো এই যে প্রতিটা বস্তু, এটাও একটা বস্তু ধরে নিলাম, এটা একটা বস্তু, ঠিক আছে। তা এখানে উপাদান বা বস্তু বোঝাইছে আর কি। তাহলে এই যে প্রত্যেকটা বস্তু দেখো, এই স্বাতন্ত্রতা বলতে আমরা কি বুঝি? স্বাতন্ত্রতা বলতে আসলে পার্থক্য বোঝায়, ঠিক আছে। তো দেখো এই যে 1, 2, 3 এটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু এদের মধ্যে কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, যে একটা বৈশিষ্ট্য রয়েছে, একই রকম বৈশিষ্ট্য রয়েছে। তাহলে যে যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করে, একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করছে, এবং এই সংখ্যাগুলো কিন্তু দেখো আলাদা আলাদা সংখ্যা, এই যে স্বাতন্ত্রতা মানে পার্থক্য রয়েছে, আলাদা আলাদা রয়েছে। তাহলে এই ধরনের কিন্তু যদি অবস্থার থাকে, মানে এই একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণ করবে এবং এই বস্তুগুলার স্বাতন্ত্রতা বজায় থাকবে, তাহলে আমরা তাকে সেট বলবো। তাহলে এই এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে সর্বশেষ আমরা এর সংজ্ঞাটা যেভাবে দিব তোমাদের বইয়ের মধ্যে আছে, দেখো এখানে আমি লিখে রাখছি। বলছে কি বাস্তব এবং বিমূর্ত, বাস্তব বা বিমূর্ত। বাস্তব বলতে আমরা বুঝি কি রিয়াল, বা যেটা দেখা যাচ্ছে, তাই কি না, এটা বাস্তব। আর এটা হলো বিমূর্ত বা অবাস্তব বোঝায়, অর্থাৎ অদৃশ্য যেটা বিমূর্ত। যেমন খেলোয়াড়ের নাম আমরা বললাম, তাহলে এই বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। এই যে সুনির্দিষ্ট সংগ্রহ, তা আমরা কিন্তু এখানে এই যে সাধারণ যে বৈশিষ্ট্য এবং এই যে স্বাতন্ত্রতার মধ্যেই কিন্তু এই সুনির্দিষ্ট কথাটা এসে গেছে। কারণ এই যে সুনির্দিষ্ট সংগ্রহ, বাস্তব বা বিমূর্ত বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তাহলে সুনির্দিষ্ট, এখানে কিন্তু নির্দিষ্ট করা ছিল যে আমরা যে কি বৈশিষ্ট্য থাকবে, এই বৈশিষ্ট্যর বাইরে হইলে কিন্তু আমরা সেটাকে নিতে পারতেছি না, অর্থাৎ নির্দিষ্ট করে দেওয়া রয়েছে। তাহলে সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে।
তাহলে আমরা কিন্তু আজকে সেটের ধারণা পেয়ে গেছি। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।